খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়া মাহফিলে জানালেন মির্জা ফখরুল। বিএফইউজের কাউন্সিলে বললেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় জাতি। এই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলি ও হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও, 7 জনকে আসামি করে মামলা দায়ের, আটক হয়নি কেউ। খোলা আকাশের নিচে করাইল বস্তির হাজারো পরিবার ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল, সহায়তা অপ্রতুল বলছেন বস্তিবাসী। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রাত 12টার দিকে তারা হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর মঈন খান জানান, চিকিৎসকরা বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসক ও দলের নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পুরো দেশবাসী তার জন্য দোয়া করে এবং যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। যাচ্ছি টিপুর কাছে। টিপু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কোনো আপডেট কি এসেছে কিনা? চিকিৎসকরা ব্রিফিংয়ে লাস্ট কি বলেছেন? সোহার, চিকিৎসকদের সাথে সরাসরি আমাদের এখনো কথা হয়নি, তবে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে প্রধান উপদেষ্টার একটি বিবৃতি দিয়েছেন সন্ধ্যা নাগাদ এবং সেই বিবৃতিতে কিন্তু তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে এবং তিনি সকল মহলকে নির্দেশ দিয়েছেন যেন তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থাগুলো নেওয়া হয়। এবং আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এখানে এসেছিলেন, একই তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তারা এখানে এসেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ বিএনপির যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার পর্যবেক্ষণ করছেন। এবং সবশেষ আমাদের সাথে ডক্টর আব্দুল মঈন খানের কথা হয়েছিল, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন আছে, তবে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই চিকিৎসা কিন্তু এখনো চলমান। এবং ডাক্তাররা দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসা সেটি চলছে এবং আসলে খুব নিশ্চিত করে আমরা কিছুই আসলে এখনো, যেহেতু ডাক্তারদের সাথে আমাদের সরাসরি কথা হয়নি, ফলে সেটি এখনো জানানো সম্ভব হচ্ছে না। সোহার। টিপু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি।
23 নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। বিশেষভাবে আমাদের দোয়া চাইছেন আল্লাহ বিএনপি চেয়ারপারসন তিনি খুবই অসুস্থ আছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করে বিএনপি। তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া, দেশবাসীর দোয়া চান তিনি। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা। অর্থাৎ এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে নিয়েছি। এদিকে প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন বানচালে নানান ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। আসল প্রেতাত্মা বিদায় নিল, পলাতক হলো, তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানীয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মাদারীপুর এক শিবচর আসলে মনোনয়ন প্রত্যাশী ও 3 নেতার উদ্যোগে দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া চর শ্যামাইল আরিয়াল খা নদের পাড়ে বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। এদিকে অপর মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকের উদ্যোগে উপজেলার পুরাতন কুতুবপুর বাজারের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়া করা হয়। এছাড়া আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নফল রোজা রাখেন নেতাকর্মীরা। পরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ 4 আসনের মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন এ আয়োজন করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা পুরো জাতির জন্যই গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জামায়াতে ইসলামের প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দিবে জনগণ। ঢাকা 17 আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে মন্তব্য করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জানান, দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সকালে রাজধানীর ভাসানটেক মাঠে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না। পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবদের উপর হামলা করা হচ্ছে। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনা রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত্য থাকা প্রয়োজন। বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। সাংবাদিকরা পেশাগত লক্ষ্যে স্থির থাকতে পারছে না মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছেন তারা। এখানে অনৈতিকতা সুবিধা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দলমতের ঊর্ধ্বে উঠে আগামী নির্বাচনে যেন জনগণের রায়কে শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নতুন বাংলাদেশ করার যে জনপ্রত্যাশা তা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন তিনি। তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুমের কাছে শপথ গ্রহণ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির। শপথ পরবর্তী বক্তব্যে ডক্টর শফিকুর রহমান 47, 52, 71 ও 24 শহীদদের স্মরণ করে বলেন, ইতিহাসকে বুকে ধারণ করে আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকবে এদেশের মানুষ। রাজনৈতিক নেতাদের মান অভিমানে দেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে, তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছে স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা, তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি
আয়েশা বলতেছে ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিচে ওরাই মারছে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদেরই গুলিতে প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদম গুলি, 2 জন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারি, এই মুখে মারি নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ঘেরাও করে স্বজন ও স্থানীয়রা। পরে 7 জনকে আসামি করে মামলা দায়ের করে সাদ্দামের বাবা। এরপর সরে যায় অবরোধকারীরা। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম করার পরে তারা লাশ নিয়ে যাওয়ার পথে, যেহেতু থানার সামনে দিয়ে তাদের যাইতে হয়, হঠাৎ করে তারা থানায় লাশ নিয়ে চলে আসছে এবং তাদের দাবি হচ্ছে যে মামলা না হওয়া পর্যন্ত তারা লাশ থানা থেকে নিয়ে যাবে না। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নিয়ে রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা নগরের কোট বুলনপুর এলাকায় রাজপাড়া থানার 4 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। সেখানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রকিবউদ্দিন টুনু দলবল সহ যোগ দেন। এ সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।